আমি প্রত্যেক দিনের মতোই আমার বিছানায় শুয়ে ফোন ঘাঁটছি। হঠাৎ মা বলল, বাবু, তোর নামে একটা চিঠি এসেছে। আমি সদ্য কিছু চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, তাই ভাবতে থাকি হয়তো তারই কোনো ব্যাপার। কিন্তু হাতে চিঠিটা পাওয়া মাত্র আমার ভাবনা ভেঙে গেল। চিঠিটা খুব একটা বড় না, কিন্তু চিঠিটা খোলা মাত্র প্রথম লেখাটা দেখে চমকে উঠলাম। লেখা প্রিয় বন্ধু। না, 10 বছর আগে হাতে কেউ প্রিয় বন্ধুর চিঠি পেলে চমকে উঠতো না, কিন্তু 2025 সালে এই প্রিয় বন্ধুর নাম লেখা চিঠি পেয়ে একটু আশ্চর্যই হলাম। যেখানে হোয়াটসঅ্যাপে চলে গা ভাসিয়ে আমরা বেঁচে আছি, জানি না কেন ওই চিঠিটার প্রতি একটা অনুভূতি এলো। আমি চিঠিটা তৎক্ষণাৎ পড়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে ফোনটা একধারে রেখে চিঠিটা পড়া শুরু করলাম। এই চিঠির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি পৌঁছে গেলাম এক অনিশ্চিত যাত্রার পথে, যার শেষ কোথায় তা হয়তো আমিও জানি না। শুরু করছি গল্পশালার আজকের রহস্যময় গল্প, শেষ চিঠি। শুরুতেই লেখা, প্রিয় বন্ধু, আমি সমু, সোমনাথ বেরা, তোমার ছোটবেলার বন্ধু। প্রথম ধাক্কাটা এখানেই খেলাম। এই নামে আমার বর্তমানে কোনো বন্ধু নেই, আর ছোটবেলায় কেউ ছিল কিনা সেটাও মনে করতে পারছিলাম না। অত না ভেবে আমি পড়া শুরু করলাম। কাকিমা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তার মানে এই বন্ধু আমার মাকেও চেনে। মনে মনে তাই ভাবলাম, কিন্তু সেই মুহূর্তে মাকে নাম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করলাম না। ভাবলাম এখনই পড়ে নিলে হয়তো আমারই মনে পড়ে যাবে বন্ধুটি কে। এরপর আরো লেখা। চিঠিটা পড়ার সময় হয়তো ভাবছো আমি কে। বলবো, নিশ্চয়ই বলবো। আগে বলো, ঘরের পাশের আম গাছটা এখনো আছে? এবার আমি একটু বিরক্তই হলাম। আমার ঘরের পাশে আম গাছ আছে সেইটাও সে জানে, তবু আমি তাকে মনে করতে পারছি না। ছোটবেলায় আমরা কতই না ওই গাছ ধরে ঝুলতাম, আর ওই পাশের পাড়ায় গিয়ে ধরাধরি খেলার কথা মনে পড়ে। কোথায় যেন হারিয়ে গেছে সেই গোধূলি বেলা। মনে মনে ভাবলাম, হ্যাঁ ঠিকই, আমি ছোটবেলায় এইসবই করতাম। আমি আরো পড়তে লাগলাম। মনে পড়েছে আমাকে এবার, নাকি এখনো পড়েনি? আরে কিছু মনে করো না, তুমি এখন বড় হয়েছো, কলেজে মাস্টার্স পড়ছো, মনে না পড়াই স্বাভাবিক। অনেক কাল যে আমি আর তোমার কোনো খোঁজ নিইনি। সে তার মানে আমার বর্তমান অবস্থার খোঁজ খবর রেখেছে। এবার আমি বিরক্ত হবার জায়গায় একটু ভয় পেলাম। আমার ছোটবেলার বন্ধু কে যে আমার খোঁজ রেখেছে, কিন্তু আমি তাকে চিনি না। আমি আরো পড়তে লাগলাম। তুমি আর আমি মিলে একসাথে ওই আম গাছের নিচে একটা টিনের বাক্সে কতগুলো কাগজ ফুল বানিয়ে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছি। চিঠির এই অংশে এসে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু কেন জানি না এর আগের লেখাগুলো এমনভাবে মিলছে, এইটাও কিছুক্ষণের জন্য সত্যি মনে হতে লাগলো। আমি ভাবলাম, যে বন্ধুর নাম আমি মনে করতে পারছি না, তার সাথে কি করেছি সেটা মনে রাখতে না পারা কি খুব অস্বাভাবিক ব্যাপার?
চিঠির শেষাংশে লেখা, বন্ধু, তুমি আমার খোঁজ না রাখলেও আমি তোমার খোঁজ রেখেছি। বিগত 20 বছরে তোমার খবর সব রেখেছি। এটি তোমার বন্ধু সোমনাথ বেরা। আমি ভাবতে বসলাম, কিছু যদি জানা যায়। তাই আমি চিঠির খাম উল্টে পাল্টে দেখলাম। যে অ্যাড্রেস, সেটাও যে আমার খুব চেনা তা নয়। চলে যেতে পারবো হয়তো এইটুকুই। তখন আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে এই চিঠির সত্যতা যাচাই করতে হলে আমাকে আম গাছের নিচে মাটি খুঁড়তে হবে। সেখান থেকে কিছু পেলে ঠিক আছে, নইলে আমি চলে যাব এই ঠিকানায়। আমার মধ্যে যেন এক অদম্য জেদ চেপে বসলো। সেই দিন রাতের বেলায় আমি একটা কোদাল নিয়ে মাটি কোপাতে প্রস্তুত। আমি জানি না কেন আমার মধ্যে একটা ভয় আস্তানা নিল। আমি মাটি কোপাতে শুরু করলাম। বেশ কিছুটা কুপালাম, কিন্তু তাতেও আমি কিছু পেলাম না। ছোটবেলায় এর থেকে বেশি গর্ত করা সম্ভব নয়, এই ভেবে আমি হাল ছাড়লাম। আমার কাছে তখন কিছুই বোধগম্য হচ্ছে না। পরের দিন আমি ওই ঠিকানায় যাব। তার জন্যে আমি বদ্ধপরিকর হলাম। এখানে বলে রাখি, তার ঠিকানা আর আমার ঠিকানা দুটোই উজ্জ্ব রাখলাম। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টার হবে। সকালবেলা আমি মাকে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে চলে গেলাম ওই ঠিকানায়। হাতে আমার ওই চিঠি। ঠিকানায় পৌঁছে একটা চায়ের দোকানে নাম বলতেই একবারে চিনে ফেললো তাকে। তারপর একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে দেখে আমি বললাম, কি কাকু, এইভাবে তাকাচ্ছেন কেন? তা কাকু বললেন, বাবু, তুমি কে হও ওর? বললাম, আমি ওর ছোটবেলার বন্ধু কাকু, দেখা করতে এসেছি। চিঠির ব্যাপারটা অপ্রয়োজনীয় ভেবে বললাম না। কাকু আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। 1 কামরার একটি ছোট্ট বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, সমু কই? ঘর খোলা যে? এই কথা শুনে কাকু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, সে তো গতকাল অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা লরি নাকি পুরো পিষে দিয়ে চলে গেছে। এই কথা শোনা মাত্র আমার শরীর দিয়ে একটা শিহরণ খেলে গেল। আমার পায়ের নিচে যেন কিছুটা মাটি আলগা হয়ে গেল। তবু নিজেকে সামলে আমি কাকুকে এই চিঠির কথা বললাম। কাকু বলল, সমু নাকি মৃত্যুর 1 দিন আগে চিঠিটা লেখে, আর কাকু নিজেই ডাকবাক্সে ফেলে দিয়ে আসে। কাকুর এই কথাটা শোনার পর আমি বললাম, এইটাই হয়তো ছিল তার শেষ চিঠি। তার ঘরে ঢুকে টেবিলের দিকে তাকাতেই আমার চোখ পড়ল একটা টিনের বাক্সের উপর। সেই বাক্সটা অজান্তেই খুলতে মন চাইল। খোলা মাত্র দেখতে পেলাম কতকগুলো রং বেরঙের কাগজের ফুল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম সেই টিনের বাক্সটার দিকে। রং বেরঙের কাগজের ফুল একটার পর একটা, প্রতিটা যেন এক টুকরো স্মৃতি, যা সময়ের সাথে হারিয়ে গিয়েছিল। তাহলে কি সত্যি সোমনাথ সবসময় আমার খোঁজ রাখতো? তার লেখা শেষ চিঠিটা কি শুধু বন্ধুত্বের বার্তা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু? যদি আমি এই চিঠিটা একদিন দেরি করে পেতাম, তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারত? কেন সে মৃত্যুর আগের দিন আমার কাছে এই চিঠি পাঠালো?
কেন সে চেয়েছিল আমি আবার সেই পুরনো আম গাছের নিচে যাই? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো চিরদিনের জন্য রহস্যই থেকে যাবে। কিন্তু আপনার কি মনে হয়, সোমনাথ কি সত্যিই কাকতালীয়ভাবে চিঠি পাঠিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক ঘটনা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও রহস্যময় গল্প শুনতে গল্পশালার সঙ্গে থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ রহস্য লুকিয়ে থাকে আমাদের চারপাশেই।